ইংলিশ লাইভের চ্যানেলে স্বাগতম জানাই। সমস্ত চাকরি পরীক্ষার্থীকে যারা ডাব্লিউবি কনস্টেবল বা ডাব্লিউবি এক্সাইজ পরীক্ষা দিয়েছো, প্রিলি পরীক্ষা দিয়েছো, তাদের সকলের জন্য কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ক্লাস করতে চলেছি। এবং এই ক্লাসের মধ্যে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে যে আমি কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলে রাখি, ডাব্লিউবি কনস্টেবল বা ডাব্লিউবি এক্সাইজের যে মেইন পরীক্ষা হয়, সেই মেইন পরীক্ষা কিন্তু একটি সাবজেক্ট কিন্তু খুব কি ফ্যাক্টরে কাজ করে। সেই সাবজেক্টটি কিন্তু সবারই পরিচিত, সেই সাবজেক্টটি কিন্তু অবশ্যই ইংরাজি। আমরা দেখতে পাই যে অনেক ছাত্র বা অনেক ছাত্রী তারা কিন্তু ম্যাথ, জিকে বা জিআইতে মোটামুটি স্কোর করতে পারে, কিন্তু একটি সাবজেক্টে কিন্তু সবসময় তারা কিন্তু মার্ক খায়, এবং সেই সাবজেক্টটা সবসময় কিন্তু ইংরাজি হয়। এই ইংরেজি সাবজেক্টটাকে যদি আমরা একটু ভালোভাবে নজর দিতে পারি, একটু বলতে 30 বা 25 যে মার্কস থাকুক না কেন, সেই মার্কসের মধ্যে যদি অল্প 10 থেকে 15 যদি আমরা তুলতে পারি, কোনোভাবে তুলতে পারি, একদম কিন্তু শিওর চাকরি আমার জন্য বাধা। ওই কনস্টেবলের যেদিনকে রেজাল্টটা আউট হবে, সেদিন কিন্তু দেখতে পাবে তোমার নামটা কিন্তু জল করছে ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ আমি এখানে ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এক্সাইজের আমি ইংরেজি সিলেবাসটা আমি লেখার চেষ্টা করেছি। আমি কতগুলো টপিকের নাম দিয়েছি, যে টপিকগুলো ইংলিশ উপরে কিন্তু পরীক্ষায় আসে। প্রথমে দেখে নিই ডাব্লিউবি কনস্টেবলের ফুল মার্কস কত। ডাব্লিউবি কনস্টেবলের মেনে যে ইংলিশ পেপার, সেই ইংলিশ পেপারে কিন্তু ইংলিশের থেকে যে কোশ্চেন আসবে সেটা কিন্তু 25 নাম্বারের হবে। 25 নাম্বারের কিন্তু এক বেশি হবে না, এক কমও হবে না, 25টাই হবে, তোমরা কিন্তু গুণে দেখতে পারো। দ্বিতীয়ত আসি ডাব্লিউবি এক্সাইজের যে মেন ইংলিশের যে সিলেবাস, সেটা কিন্তু শুধুমাত্র 30 নাম্বার, 30 মার্কস। এখানে 25, এখানে 30, দুটোর মধ্যে কিন্তু 5-এর ডিফারেন্স। কিন্তু এটাও কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে 5-এর ডিফারেন্স হলেও কিন্তু প্রায় কিন্তু দুটো সিলেবাস কিন্তু এক, এবং কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, সেই পার্থক্য কিন্তু আমরা দেখে নেব। এই 25 এবং 30 যে যেটাকে পাখির চোখ করেছো, এই 25 এবং 30 এই দুটো মার্কসটাকে যদি আমরা 10 থেকে 15 কিংবা 20 তুলতে পারি, 20 যে তুলতে পারবে সে তো শিওর চাকরি পাচ্ছেই, কিংবা 10 বা 20 যে এই অ্যাভারেজ এরকম তুলতে পারবে, সে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে অনেকের চাইতে। চলো দেখে করে দেখা যাক কিভাবে আমরা প্রত্যেকটা বিষয় আমরা দেখবো, এবং কোন কোন বই থেকে এই টপিকগুলো পড়লে কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারবো, সেই সম্বন্ধে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখে নিই ডাব্লিউবি কনস্টেবলের যে সিলেবাসটা আছে ইংরেজি, সেটা কি কি। ডাব্লিউবি কনস্টেবলের প্রথমে আছে স্পেলিং টেস্ট। স্পেলিং টেস্টটা কি? স্পেলিং টেস্টটা হলো 4টে আমাকে শব্দ দেবে, সেই শব্দের মধ্যে যে শব্দটির বানান ঠিক আছে, ওকে, বানান ঠিক আছে, সেই বানানটা কিন্তু আমরা সেটা সঠিক সেটাও দিতে পারে। আবার এমনও প্রশ্ন হতে পারে যে 4টে অপশনের মধ্যে কোনটা ভুল বানান, অর্থাৎ 3টে সঠিক বানান, 1টি ভুল বানান, সেটাও কিন্তু আমাদের প্রশ্ন থাকতে পারে। তো স্পেলিং টেস্টটা কিন্তু সেটাই। দ্বিতীয় হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কি? বাক্য সাজাতে হবে। বাক্য সাজাতে হবে কি, এটাকে আমরা যদি পিকিউআরএস বলে যে, বা জাম্বেল টেস্ট, যেটাকে আমরা যদি কোনো বইয়ে পড়ে থাকি সেটা কিন্তু বুঝতে পারবো যে 4টে লাইন থাকবে, 4টে লাইন দেওয়ার পর সেটাকে সাজালে কোনটা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করবে বা একটা কোনো অর্থপূর্ণ প্যারা তৈরি করবে, সেটাই কিন্তু আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে এরর কারেকশন। আমরা প্রত্যেকটা পরীক্ষায় যেখানে ইংরেজি থাকবে সেখানে কিন্তু দেখতে পাই এরর কারেকশন কিন্তু একটি কমন একটা টপিক। সুতরাং এরর কারেকশন কিন্তু আমাদের জানতে হবে এরর কারেকশন কি, ভুলটা বা কোন লাইনে ভুল আছে সেটা কিন্তু আমাদের ABCD এর মধ্যে কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। এবং এই এরর কারেকশন কিন্তু সমস্ত চ্যাপ্টার মোডে, এই এরর কারেকশনের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ টোটাল পার্টস অফ স্পিচ কিন্তু এই এরর কারেকশনের মধ্যে আছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে এটা কিন্তু ওই অ্যাসার্টিভ বা ইন্ট্রোগেটিভ বা এক্সক্লেমেটিভ যে বাক্যগুলো আছে, সেটা কিন্তু আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে পড়ে। এছাড়া পড়ে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলো কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে পড়ে। 5 নম্বর হচ্ছে প্যাসেজ কমপ্লিশন। প্যাসেজ কমপ্লিশন বলতে একটা প্যাসেজ তুলে দেবে, যেটা আমরা মাধ্যমিক পরীক্ষার সময় দেখেছি, প্যাসেজ থাকে, আনসিন প্যাসেজ থাকে, প্যাসেজের মধ্যে শূন্যস্থান থাকবে, সেইগুলো অপশন থেকে সঠিক যে শব্দ হবে সেটা নিয়ে বসে কিন্তু আমাদের প্যাসেজ কমপ্লিশন করতে হবে। 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে বিভক্তি। 7 নম্বর সিনোনিম বা অ্যান্টোনিম, যেটা প্রায় পরীক্ষা থাকে, কম বা বেশি সিনোনিম বা অ্যান্টোনিম থাকে। 8 নম্বর হচ্ছে কিন্তু ইডিয়মস বা প্রভাবস। ইডিয়মস ফ্রেজ বা প্রভাব, এখানে একটা খুব বলা প্রসঙ্গ,
লাস্ট যে পরীক্ষা হয়েছিল ডাব্লিউ কনস্টেবলের মেন, সেখানে কিন্তু প্রভাব থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছিল। সুতরাং আমরা কিন্তু প্রভাবটা কিন্তু পড়বই, এবং তার সাথে ইডিয়ামটা কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন মানে কিন্তু বাক্য গঠন, অর্থাৎ এটা কিন্তু সাফিক্স প্রেফিক্সের মধ্যে পড়ছে। সাফিক্স প্রেফিক্স বা যে কম্পাউন্ড নাউনগুলো হয় সেই চ্যাপ্টার কিন্তু ওয়ার্ড ফরমেশনের মধ্যে পড়ে। 10 দেখো হচ্ছে ন্যারেশন অ্যান্ড ভয়েস চেঞ্জ, খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের মেনের জন্য এবং ডাব্লিউবি এক্সারসাইজের জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিক, একটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে খুব নাম্বার ওঠে। 11 দেখা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, যেটাকে আমরা যার বলে জানি। 12 দেখা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কিন্তু শূন্যস্থান পূরণ করতে হয়, অর্থাৎ এখানে কিন্তু গ্রামাটিক্যাল থাকতে পারে বা কোনো ওয়ার্ড যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু তুলতে হবে, সেটা কিন্তু থাকতে পারে। 13 দেখা হচ্ছে থিম ডিটেকশন। এই থিম ডিটেকশন কিন্তু একটা লজিক্যাল ব্যাপার, এটা কিন্তু খুব কঠিন এটা চ্যাপ্টারের মধ্যে পড়ে আমার মতে যেটা মনে হয়েছে, কারণ থিম ডিটেকশন কিন্তু খুব বড় একটা প্যাসেজ দেয়, সেই প্যাসেজ থেকে কিন্তু কোনটা সঠিক সেটা কিন্তু এ বি সি ডি 4টে অপশন থাকবে, তার মধ্যে কিন্তু পিক আপ করতে হবে, খুবই কিন্তু টাফ। 14 হচ্ছে জয়নিং সেন্টেন্স। জয়নিং সেন্টেন্স কি সিঙ্গেল সেট, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে সেন্টেন্সগুলো থাকে সেইগুলোকে জয়নিং করতে হয়, তো সেটা উল্লেখ করতে হবে কিভাবে করতে হবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন বাক্যটা জয়নিংটা ঠিক আছে, এমনভাবে কিন্তু জয়নিং সেন্টেন্স দিতে পারে। নেক্সট হচ্ছে প্যারা কমপ্লিশন, অর্থাৎ প্যারা কমপ্লিশন কিন্তু অনেকটাই কিন্তু আমরা দেখতে পাই যে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট যেটা আছে পিকিউআরএস টাইপের, সেই ধরনের কোশ্চেন কিন্তু প্যারা কমপ্লিশন থাকতে পারে, অর্থাৎ প্যাসেজের উপরে একটা বড় প্যাসেজ সেটাকে কিন্তু বাক্য আকারে কিন্তু আগে পিছিয়ে করে যেটা সঠিকভাবে একটা প্যাসেজ তৈরি করা যাবে, সেটা কিন্তু প্যারা কম্পিটিশনে কিন্তু আমরা দেখতে পাই। এবার চলে আসি ডাব্লিউবি এক্সারসাইজের মেনে, ইংলিশের মেনে কি ধরনের কোশ্চেন থাকবে। দেখো ডাব্লিউবি এক্সারসাইজের মেনে যে সিলেবাসটা আমরা দেখতে পাই, সেখানে কিন্তু প্রথমে আছে কিন্তু আর্টিকেলস আছে, 2 নম্বর প্রিপোজিশন আছে, 3 নম্বর কনজাংশন আছে, 4 নম্বর টেন্স আছে, 5 ভার্ব আছে, 6 কিন্তু সিনোনিম অ্যান্টোনিম, 7 আছে ভোকাবুলারি টেস্ট, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের ব্যবহার, এখানে কনফিউজড ওয়ার্ড বা যে কোনো কিছু হতে পারে, সিনোনিম অ্যান্টোনিম কিন্তু এখানে ভোকাবুলারির মধ্যে চলে আসতে পারে। আর দেখা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু এই যে অংশটা, এটা কিন্তু অনেকটা আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়ে। ওকে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়তে পারে। এই সেন্টেন্সটা কিন্তু আবার আমাদের যে পড়ছিলাম ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, সেখানে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এটা কিন্তু দিতে পারে, অর্থাৎ ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি যে বিভিন্ন বাক্য আছে সেই বাক্য গঠনে কিন্তু এখানে দিতে পারে। 9 হচ্ছে প্রভাব এবং ইডিয়াম। প্রভাব বলতে কি, প্রভাব মানে কিন্তু আমরা যে প্রচলিত যে শব্দগুলো, যেমন হচ্ছে আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি, বা দেখতে নারী তার চলন বাঁকা, এমন টাইপের যে কথাগুলো দেখতে পাই সেগুলো কিন্তু প্রভাবের মধ্যে পড়ে। আর ইডিয়াম কি, ইডিয়ামটা কিন্তু হচ্ছে বাগধারা, অর্থাৎ ইডিয়াম বলতে আমরা যেগুলো ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না, এই ধরনের শব্দ কিন্তু এই ইডিয়ামসের মধ্যে পড়ে। 10 নম্বর কিন্তু হচ্ছে আনসিন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সচরাচর যে মাধ্যমিকের যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে কিন্তু আনসিন প্যাসেজ থাকে, অর্থাৎ একটা আনকমন একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবি কনস্টেবলের মেনে কতগুলো টপিক আছে, সেই টপিক কিন্তু আমরা ডাব্লিউবি এক্সারসাইজের মেনে কিন্তু আমরা এত টপিক দেখতে পাচ্ছি না, অর্থাৎ ডাব্লিউবি এক্সারসাইজের যে আমরা যতদূর আমরা দেখতে পাচ্ছি সিলেবাসে, সেটা কিন্তু অনেকটাই সোজা ডাব্লিউবি কনস্টেবলের মেনের চাইতে। এবং আরেকটা জিনিস আমি বলবো, ডাব্লিউবি এক্সারসাইজের যে জবটা কিন্তু খুবই একটা লুক্রেটিভ জব, ডাব্লিউবি কনস্টেবলের মেনটাও কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের যে পোস্ট সেটাও কিন্তু খুব লুক্রেটিভ জব। এইটুকুলো আমাদের সিলেবাস। তো সিলেবাস থাকলেই তো হবে না, এতগুলো টপিক এত বিষয় শেষ করবো কী করে? এমনিতেও আমি ইংরেজি ভালো পারি না, তারপরে আবার কিছুদিন পরে পরীক্ষা, ইংরেজি দেখলেই আমার জ্বর লাগে, তো আমি চাকরি পাবো কী করে? এই ভয় কাটানোর জন্য কিন্তু আমি কিছু কথা বলবো, কিছু কথাগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। দেখো টপিক আমার অনেক হতে পারে, কিন্তু আমি এখান থেকে কিন্তু কিছু সিলেকশন করব, অর্থাৎ যে টপিকগুলো যে কোনো মেইন পরীক্ষায় ডাব্লিউবি কনস্টেবল বা এক্সাইজ হোক, যেগুলো খুব কমন এবং যেগুলো একটু প্র্যাকটিস করলেই আমি সেখান থেকে একদম স্কোর তুলতেই পারি, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসেই, সেই সেকশনগুলো কিন্তু আমি আগে কিন্তু গ্রাফ করার চেষ্টা করব, আগে কিন্তু আয়ত্ত করার চেষ্টা করব। আমি কিন্তু সেই টপিকগুলো নিয়ে এখন নাড়াচাড়া করবো না, বা সেই টপিকগুলো নিয়ে আমি প্র্যাকটিস করব না যেগুলো আমার টোটালি অজানা বা যেগুলো আমি পারি না, সেগুলো কিন্তু আমি যাব না। আমি সেই টপিকগুলোই বারবার প্র্যাকটিস করব যেগুলো আমার আয়ত্তের মধ্যে, অর্থাৎ যেগুলো প্রায় পরীক্ষায় কমন আসে। চলো আমি একটু সাজেশন করার চেষ্টা করি কোন টপিকগুলো আমরা বেশি করে পড়লে সেখান থেকে আমাদের কমন আসবে। প্রথমেই বলি এরর কারেকশন।
এরর কারেকশন কিন্তু যে কোনো পরীক্ষায় একটি কমন সাবজেক্ট, তাই আমরা কিন্তু এরর কারেকশন এই পার্টটা কিন্তু আমরা খুব ভালো করে করার চেষ্টা করব। তার জন্য আমি অনেক ভিডিও অলরেডি আপলোড করেছি এবং অনেক ভিডিও আমি আগামী দিনে আপলোড করব, সেখান থেকে এরর কারেকশন সম্বন্ধে অনেক কিছুই কিন্তু তোমরা কমন পেতে পারো বা তোমাদের কিন্তু কনসেপ্টটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে। ওকে, নেক্সট আমি বলবো সেটা হচ্ছে কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশন একটি ভাইটাল টপিক, ভাইটাল চ্যাপ্টার, ভেরি ভাইটাল চ্যাপ্টার। সে ডাব্লিউবিসিএস প্রিলি হোক বা যে কোনো বড় বড় পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতে প্রিপোজিশন কিন্তু একটা খুব কমন চ্যাপ্টার করে দিয়েছে এবং যেটা কিন্তু আমি বলতে পারি যে কোনো মেইন পরীক্ষার জন্য হোক বা প্রিলি পরীক্ষার জন্য প্রিপোজিশন চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং এই প্রিপোজিশনটা স্টেটের যে কোনো অর্থাৎ পিএসসি বা আমাদের রাজ্যের যত পরীক্ষা হয় সেখানে কিন্তু একটা কমন বিষয় আছে। এই প্রিপোজিশনের সাথে কিন্তু আরেকটা টপিক আমি অবশ্যই অ্যাড করতে চাই, সেটা কিন্তু গ্রুপ ভার্ব। ওকে, গ্রুপ ভার্ব কিন্তু আমরা অবশ্যই মুখস্থ করব, প্রচুর পরিমাণে গ্রুপ ভার্ব আমরা কিন্তু পড়বো এবং সেটা বেসিক লেভেলে পড়বো, মাধ্যমিকের সিলেবাস অনুসারে পড়বো বা উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে পড়বো। মাধ্যমিকের সিলেবাস অনুসারে পড়লেই কিন্তু আমাদের গ্রুপ ভার্ব কভার হবে। সেক্ষেত্রে আমি বলবো পিসিএসটা ভালো করে পড়ো, পিসিএসটা পড়লে কিন্তু ওখান থেকে প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব দুটোই কিন্তু কমন আসবে। আমি অনেকবার দেখেছি কমন এসছে, তোমরা কিন্তু কথাটা শুনলে অবশ্যই তোমাদের উপকৃত হবে। নেক্সট আমি বলবো যেটা ইডিয়ম বা প্রভাব। ইডিয়ম আমাকে কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে, প্রভাবও কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। অর্থাৎ আমি এখনো পর্যন্ত প্রিপোজিশন এবং প্রভাব বা এই সেকশনটা কিন্তু মুখস্থ সেকশনের মধ্যেই ফেললাম। ওকে, নেক্সট আমি বলবো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা কিন্তু আমাদের মুখস্থর একটা বিষয় থাকে, সুতরাং মুখস্থ সেকশনগুলো যেগুলো আমার ক্ষমতার মধ্যে আছে সেগুলো কিন্তু আগে করব, ওয়ান ওয়ার্ডটা কিন্তু আমাদের মুখস্থ করব। এবার আরেকটা জিনিস আমি এখানে বলতে হবে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু পরীক্ষায় দেয় আবার দেয় না। অর্থাৎ আমি দেখবো যে আমি গতবার পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম কতগুলো দিয়েছে, যদি দেখি দেয়নি তাহলে কিন্তু এবার কিন্তু সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার কিন্তু অনেক কিন্তু প্রবণতা আছে এবং সেক্ষেত্রে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কিন্তু পড়বো, বেসিক লেভেলের সিনোনিম অ্যান্টোনিম পড়বো। তার জন্য আমি কিন্তু অবশ্যই বলবো যে এসপি বক্সির যে বইটা আছে এবং আরএস আকারের যে বইটা আছে সেই বইটা কিন্তু তোমরা কিন্তু কভার করতে পারো, সেখান থেকে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কভার অনেকটাই কভার হয়। আর একটা বলবো পিসি দাসের চ্যাপ্টারে, পিসি দাসের যে বই আছে সেই পিসি দাসের বইয়ের যে সাফিক্স প্রিফিক্স চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে, সেখান থেকে কিন্তু অনেক কিন্তু আমাদের সাফিক্স প্রিফিক্স যে এই সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে কিন্তু অ্যাড করা থাকে, ফলে ওই সেকশনটা কিন্তু ভালো করে পড়তে হবে। এবার আসি আমি প্র্যাকটিস কি করব। প্র্যাকটিসের উপর কিন্তু কিছু ডিপেন্ড আছে, সেখানে প্র্যাকটিস প্লাস কিছু ফরমেশন মুখস্থ করার ব্যাপার থাকে। সেই সেকশনটা কিন্তু এবার আমি বলতে চাচ্ছি। সেই সেকশনটা কি? সেই সেকশনটা কিন্তু অবশ্যই কিন্তু এরর কারেকশন। প্রথমে যেটা বলবো এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কমপ্লিশন, এই তিনটে কিন্তু একসাথেই, অর্থাৎ এরর কারেকশন, তারপরে হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কমপ্লিশন, যে এই যে চ্যাপ্টারটা আছে এইটা, এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এখানে আমি লিখে নিই কিন্তু এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই তিনটে সেকশন কিন্তু মুখস্থ সেকশন আছে, গ্রামাটিক্যাল বা ওয়ার্ড কিছু মুখস্থ আছে, একদম থরলি মুখস্থ করবো, সেটা আমরা এসপি বক্সি থেকে পড়বো এবং আরএস আর বই থেকে পড়বো। ওকে, তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু ন্যারেশন অ্যান্ড ভয়েস চেঞ্জ। ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ কিন্তু আমরা কিন্তু খুব পড়বো এবং প্র্যাকটিস করবো। ন্যারেশন এবং ভয়েস চেঞ্জের উপর আমার যতগুলো ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিও কিন্তু এর বাইরে কিন্তু ন্যারেশন ভয়েস চেঞ্জ সাধারণত হবে না বা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু থরলি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করবো, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ডাব্লিউবি এক্সারসাইজের আমি যে টপিকগুলো দিয়েছি সেখানে কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের প্রায় টোটালটাই কিন্তু এখানে কভার করেছে। এখানে যে সেকশনটা আমার এক্সট্রা আছে সেটা কিন্তু আর্টিকেল চ্যাপ্টার, অর্থাৎ আর্টিকেলে কোথায় এ অ্যান্ড দি বসাতে হয় সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা মুখস্থ করবো বা পড়বো। আরেকটি চ্যাপ্টার দেখতে পাচ্ছি কনজাংশন, অর্থাৎ কনজাংশনটা কিন্তু শুধুমাত্র ডাব্লিউবি এক্সারসাইজ না, কনজাংশন কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে। এই কনজাংশনের উপরে আমি একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। টেন্স, ভার্ব এবং বলবো যেটা এই যে দুটো টপিক বললাম টেন্স এবং ভার্ব, এই দুটোর উপরে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে এবং সেখান থেকে কিন্তু অনেক কমন পাবে। আমি গ্যারান্টিতে বলতে পারি তোমরা কিন্তু এই দুটো ভিডিও এর উপরে যে ভিডিওগুলো আছে
সেইগুলো আমার মেইন যে পেজ আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে সেখানে প্রচুর এর উপর ভিডিও আছে এবং সেখানে এরর কারেকশন দেওয়া আছে, সেই টপিকগুলো কিন্তু তোমরা সেখানে কভার করতে পারবে। এখানে আরেকটা কথা বলার, প্রিপোজিশনের উপরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি, অনেকগুলো ভিডিও, এবং যেগুলো পরীক্ষায় বারবার কমন এসছে সেগুলোর উপরে কিন্তু প্রিপোজিশনের উপরে আমার ভিডিও করা আছে। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং নোট ডাউন করে নেবে। তারপর যেটা বলি সেটা প্র্যাকটিসের জন্য সেন্টেন্স স্ট্রাকচার এবং আনসিন প্যাসেজ, সেন্টেন্স স্ট্রাকচার এবং আনসিন প্যাসেজ এই দুটো কিন্তু তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করলেই পারবে। কারণ আনসিন প্যাসেজ সবাই আমরা মাধ্যমিক পরীক্ষা দেখেছিলাম খুব বেশি টাফ আসে না, যদি টাফ দেয় সেক্ষেত্রে আমরা ছেড়ে দেবো। যে সেকশনগুলো আমার হাতের মধ্যে আছে অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, ভার্ব, টেন্স, কনজাংশন, প্রিপোজিশন, আর্টিকেলস বা এখানে যেগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমাদের হাতের মধ্যে আছে, হাতের গ্রিপের মধ্যে আছে। এগুলো কিন্তু সহজেই কিছু মুখস্থ, কিছু বোঝা, কিছু প্র্যাকটিস, এই তিনটে সেক্টরকে যদি আমরা কম্বো করতে পারি, কম্বাইন করতে পারি, ইজিলি কিন্তু আমরা খুব ভালো স্কোর করতে পারবো। সুতরাং এখন দরকার যেগুলো আমি বাদ দিয়েছি সেই সেকশনগুলো তোমরা কিন্তু যদি মনে করো যে আমি পারবো না তাহলে কিন্তু ধরার দরকার নেই, সেগুলো কোনো প্রয়োজন নেই, সেগুলো বাদ দিয়ে তোমরা করতে পারো এবং এইগুলো আগে করো। তারপরে যদি সময় থাকে তখন যে সেকশনগুলো বাকি থাকলো সেই সেকশনগুলো করবে। এবার যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে পারবো যাতে করে আমরা পরীক্ষায় আমরা এখানে যদি 30 থাকে 30-এর মধ্যে আমরা 20+ আমরা কিন্তু মার্কস পেতে পারি এবং 25-এর মধ্যে কিন্তু আমরা অ্যাভারেজ কিন্তু 15 থেকে 20 কিন্তু আমরা মার্কস পেতে পারি যদি একটু আমরা চেষ্টা করতে পারি। তবে আমি এখানে বলবো যে কেউ যদি 25-এর মধ্যে 10+ পাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু সেই কিন্তু খুব সেফ করে থাকতে পারো। আর এখানে বলবো 30-এর মধ্যে কিন্তু কেউ যদি 15+ মার্কস পেতে পারো বা পেয়ে যাও সেই কিন্তু একটা ভালো জায়গায় যাবে। তবে ডাব্লিউবি কনস্টেবলের যে ভ্যাকান্সি সেখানে কিন্তু ডাব্লিউবি এক্সারসাইজের থেকে কিন্তু অনেক বেশি হয়, সুতরাং এটার কিন্তু কাট অফ মার্কস অনেকটাই হাই হবে ডাব্লিউবি কনস্টেবলের কাট অফ মার্কসের চাইতে। এবার আমি যে প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমি কোন কোন বই ফলো করব। প্রথমে বলি বই ফলো করতে গেলে ফার্স্টে যে বইটা তোমাকে ফলো করতে হবে সেটা কিন্তু পিসি দাস, অর্থাৎ পিসি দাসের যে হায়ার ইংলিশ গ্রামার যে বইটা আমরা ছোটবেলায় পড়েছি সেই পিসি দাসের কিন্তু বইটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যে টপিকগুলো তোমরা পেয়েছো এখানে মোরাললেস প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা কিন্তু এখানে কমপ্লিট করবে। অর্থাৎ আমি কিন্তু এখানে বলতেই পারি যে ফার্স্ট প্রেফারেন্স, বুক প্রেফারেন্স কিন্তু প্রথমে আমি বলবো পিসি দাস পড়তে। ওকে, পিসি দাস কিন্তু আমরা ডাব্লিউবি কনস্টেবল মেইন এবং ডাব্লিউবি এক্সারসাইজ মেইনের জন্য কিন্তু আমাদের কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু খুবই উপকারে আসবে। সেকেন্ড যেটা বলবো, পিসি দাস কমপ্লিট করার পরে তোমরা কিন্তু অবশ্যই পড়বে এসপি বক্সি। ওকে, এসপি বক্সির যে বই আছে এসপি বক্সির বইটা কিন্তু অবশ্যই পড়বে। এসপি বক্সি অবজেক্টিভ ইংলিশ গ্রামার খুবই একটি কমন বই এবং খুবই ভালো একটা বই, এখান থেকে অনেক কমন আসে বা অনেক কিছু করা আছে। যদি এসপি বক্সি তোমাদের কভার হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা করতে পারো কিন্তু RS আগরওয়াল। ওকে, RS আগরওয়ালের যে অবজেক্টিভ ইংলিশ আছে সেই বইটা কিন্তু তোমরা দেখতে পারো, খুবই অথেন্টিক একটা বই, খুব পুরনো একটা বই এবং এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো কিন্তু ট্যালি করে কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ আমি কিন্তু পার্টিকুলারলি বলবো না যে এখান থেকে একটা বই পড়বো বা দুটো বই পড়বে তাহলে কিন্তু পরীক্ষায় কমন আসবে। তবে যে শুরু করছো বা যাদের ইংলিশে খুবই দুর্বলতা আছে তারা কিন্তু অবশ্যই পিসি দাস দিয়ে শুরু করবে। প্রথমে পিসি দাস দিয়ে শুরু করবে, তারপর এসপি বক্সি এবং শেষে RS করবে, বা এসপি বক্সি এবং RS এর মধ্যে তোমরা যেটা মনে হয় ভালো সেটাকে তোমরা কিন্তু চুজ করতে পারো। এটা গেল আমাদের বইয়ের যে রেকমেন্ডেশন। এটা আমি প্রেফার করলাম এই কারণে যে আমি যাদেরকে পড়িয়েছি বা আমি যাদেরকে গাইড করেছি তারা অনেকেই আজকে পরীক্ষায় পাশ করে তারা সেটেল হয়েছে, অনেকেই তারা ডাব্লিউবি কনস্টেবল মেনে তারা এতটা ভালো, আগের বার যে পরীক্ষা আছে এতটাই ভালো তারা মার্কস পেয়েছে, তারা কিন্তু নিঃসন্দেহে 15 থেকে 20 জন তারা চাকরি পেয়ে যাবে। ডাব্লিউবি এক্সারসাইজে আমার বিগত যে অভিজ্ঞতা সেখানে কিন্তু অনেক ছাত্র বা ছাত্রী তারা কিন্তু পাশ করেছে। এছাড়া ডাব্লিউবি এসআই বা এক্সাই তারাও কিন্তু অনেকে পাশ করেছে বা পাশ করতে পারছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেকটা চ্যাপ্টার ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এক্সাই যে যতগুলো আমি সিলেবাস করেছি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি ধরে ধরে শেষ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আমি যে সেকশনটা আমি হাইলাইট করব সেটা কিন্তু ভালো করে দেখবে। অর্থাৎ ওখান থেকে কিন্তু এবং ওটাই কিন্তু আসতে পারে পরীক্ষায়, এমন কিন্তু কমন কিন্তু বহুবার এসছে এবং ইভেন
আমি যে যে সেকশনগুলো মার্ক করে দিয়েছি বা যেখানে যে সেকশনগুলো পড়ানোর চেষ্টা করেছি বা বুঝিয়েছি সেখান থেকে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিতে কিন্তু ইংলিশে কিন্তু অনেকে কমন পেয়েছে, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু হুবহু অনেকে কমন পেয়েছে। সুতরাং আমি একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো কিন্তু তোমরা কিন্তু পরপর দেখতে থাকবে। ওকে, আমি ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এক্সারসাইজের টোটাল সিলেবাসটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে, নোট ডাউন করবে এবং মুখস্থ করবে এবং আমাকে কিন্তু ফিডব্যাক জানাবে যে কোন কোন চ্যাপ্টার আর কি কি করলে ভালো হতো। আর আরেকটি কথা বলে আজকে আমি শেষ করব, সেই বিষয়টি হলো যে মেইন কিন্তু লকডাউনের জন্য হয়তো মেইন কিন্তু ডিলে হচ্ছে, কিন্তু তোমরা এটা ভেবো না যে মেইন হবে না, মেইন কিন্তু অবশ্যই হবে। মেইন লকডাউন উঠলেই কিন্তু আমাদের মেইন পরীক্ষা হবে, তখন কিন্তু আমাদের সেই চান্স বা সেই সুযোগ থাকবে না। তাই এই কদিন কিন্তু তোমরা 100% দেওয়ার চেষ্টা করো, 100% দিলে কিন্তু তোমরা অবশ্যই সাকসেস পাবে। আর একটা জিনিস কি, চাকরি পাওয়াটাই কিন্তু বড় কথা, চাকরি পাওয়াটাই বড় কথা। তুমি এখন যদি ভেবো যে আমি কিছুই করবো না কিন্তু চাকরি পেয়ে যাবো, এটা কিন্তু ভুল। তুমি চেষ্টা করো, তুমি কিন্তু অবশ্যই চাকরি পাবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয় তোমরা ডিটেলস পেয়ে যাবে। এবং আরেকটা কথা আমি যেটা বলবো অবশ্যই বলতে চাইবো যে এই সেকশনটাগুলো কিন্তু তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য কিন্তু কিরণের যে সলভ ইংলিশ পেপার আছে সেখানে সেই বইটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো, পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে হবে, আর পিডিএফ লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, বা যে কোনো সাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইন প্র্যাকটিস করতে পারো, বা অনলাইন কিছু বই বা অফলাইন বই তোমরা কিছু কিনে সেখানে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবং আমার যে ভিডিওগুলো আছে বা আমার যে ক্লাসগুলো আছে সেগুলো করার পর তোমরা যখন পরীক্ষা দেবে নিঃসন্দেহে তোমরা কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারি সেখানে কিন্তু ভালো স্কোর করবে।